গতকাল প্রাক্তন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি এবং সিদ্ধার্থ মজুমদারদের যোগদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই কার্যত বোমা ফাটান এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে আগামী 7 মার্চ সেদিন একটি মেগা যোগদান হতে চলেছে এবং সেটা রীতিমতো নোটেবল হবে, তিনি সেই হিন্টসটা দিয়ে রাখেন। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে হু হু করে জল্পনা বাড়তে শুরু করেছে এই ব্যক্তিটি কে হতে চলেছেন। তৃণমূলের একাধিক সাংসদের নাম ভেসে উঠছে, রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর নাম ভেসে উঠছে, এক মুখপাত্রও জল্পনা বাড়াচ্ছেন, সঙ্গে রয়েছেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীর নামও। এই সমস্ত নাম নিয়ে জল্পনা যখন ছড়াচ্ছে তখন অবশ্যই করে খুঁজে দেখার সময় এসে যে শেষ পর্যন্ত কে। কেননা জল্পনাটা এই স্তরে যাওয়ার কারণ হচ্ছে শুভেন্দুবাবু নিজে থাকছেন, সুকান্তবাবু থাকবেন, এমনকি এই যোগদান এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও নাকি অনেকে থাকতে চলেছেন। ফলে মনে করা হচ্ছে যে এই যোগদানটি সম্পন্ন হলে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কোমরটা কার্যত ভেঙে যাবে। অন্যদিকে এই যোগদান যে তৃণমূল কংগ্রেস থেকেই হবে এই নিয়ে কার্যত নিঃসন্দেহ হয়ে গেছে সকলেই। কেননা গতকাল কংগ্রেস থেকে আমরা যোগদান দেখলাম, কিন্তু কংগ্রেসের বর্তমান যা অবস্থা রয়েছে সেই জায়গাতে একমাত্র অধীর চৌধুরী ছাড়া অন্য কেউ যোগদান করলে যে এতখানি হাইপ উঠবে এই কথা কিন্তু কেউ বলতে পারছেন না। কিন্তু অধীর চৌধুরী যে গতকাল অবধিও গালাগাল দিয়ে গেছেন মোদিকে, সেই জায়গায় অধীর চৌধুরী দলে এলে তাকে বিজেপি নেতাকর্মীরা কতখানি মেনে নিতে পারবেন সেই নিয়ে প্রশ্ন আছে। ফলে এই ব্যক্তি যে অধীর চৌধুরীর নন অনেকেই নিঃসন্দেহ হয়ে গেছেন। আবার বর্তমানে যারা বামেদের ইম্প্যাক্টফুল ফেস তাদের সত্যি এতখানি ইম্পর্টেন্স আছে যে যাদেরকে যোগদান করাতে একদম কেন্দ্রীয় নেতৃত্ব উড়ে আসছে। সুতরাং যে নামগুলো ভেসে আসছে সেগুলো খুব স্বাভাবিক তৃণমূল শিবির থেকেই। কোন নামগুলো ভেসে উঠছে এবং তার মধ্যে কার সম্ভাবনা উজ্জ্বল তার পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, নিঃসন্দেহে অনেক ইন্টারেস্টিং নতুন তথ্য পাবেন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ডেফিনেটলি ডিসকাস করব কারা কাদের নাম নিয়ে আলোচনা চলছে, তবে তার আগে আপনাদের একটি সুখবর দিতে চাই। গতকাল থেকেই আমাদের কিন্তু হিন্দি চ্যানেল লঞ্চ করে গেছে প্রিয় বন্ধু ভারত। আমরা আজকেও একটি ভিডিও আপলোড করেছি এবং সেখানে পশ্চিমবঙ্গের সার্বিক যা অবস্থা রয়েছে এবং 42টা আসনে কোথায় বিজেপি জিততে পারে, কোথায় বিজেপি অসুবিধায় রয়েছে তার ডিটেল অ্যানালিসিস সেখানে আছে। আমাদের এই চ্যানেলটি আপনারা ইউটিউবে গিয়ে @প্রিয়বন্ধু ভারত সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। আর তার থেকেও বড় কথা, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু সেই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে গেলেও কিন্তু আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন। প্লিজ সেই ভিডিও দেখুন, আমাদের ফিডব্যাক দিন। হিন্দি নিয়ে আমাদের নতুন প্রচেষ্টা, কোথায় ভুল ত্রুটি হচ্ছে, কোথায় সংশোধনের জায়গা রয়েছে, আপনারা যদি আমাদের সেই সাহায্য না করেন আমরা এগিয়ে যাব কি করে। যাই হোক, যে বিষয়ে আলোচনা করছিলাম যে কালকে শুভেন্দুবাবু এই কথা বলার পরই কিন্তু জল্পনা শুরু হয়েছে। প্রথম জল্পনায় যে নামটি ভেসে উঠছে সেটা হচ্ছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। হ্যাঁ, ঠিক শুনছেন, মলয় ঘটক। যে মলয় ঘটককে গত বেশ কিছু মাসে 12-13 বার ইডি সমন পাঠিয়েছে এবং একটি বারের জন্য তিনি কিন্তু সেখানে সাড়া দেননি। তাকে নিয়ে অনেক কিছু নাকি আদালতের প্রক্রিয়া চলছে, কিন্তু তারপরও মলয় ঘটক কিন্তু একটিবারের জন্য ইডির মুখো হননি। অথচ এতবার ডাকাডাকির পরে তিনি যখন সাড়া দিচ্ছেন না, ইডিও যে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপের সম্ভাবনা দেখাচ্ছে এমন কিন্তু দেখা যাচ্ছে না। এই জায়গা থেকে অনেকেই বলছিলেন আবার সেটিং তত্ত্বের কথা, কিন্তু সমস্ত অঙ্কটা গুবলেট হয়ে গেছে যখন কিছুদিন আগে দুর্গাপুরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যে দলীয় সভা হয়েছে সেখানে নাকি তিনি সবার সামনেই মলয় ঘটকের উদ্দেশ্যে বলেন যে কী ব্যাপার মলয়, তুমি বিজেপির বিরুদ্ধে চুপ করে আছো, কোনো কথা বলছো না কেন? আমি কিছু বলি না মানে এই নয়, আমার চোখে কিছু পড়ে না, আমি সবটা জানি। যদি কেউ ভাবে দলের মধ্যে থেকে চুপ করে থেকে বিজেপির সঙ্গে তলায় তলায় যোগ রেখে তাদের 2-3টে আসন পাইয়ে দেবে, আমি কিন্তু সেটা হতে দেব না। এবং তার সেই কথা বলার পর তৃণমূলের অন্দরে সেটা নিয়ে কিন্তু তীব্র জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ইডি তাকে ডাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তার কথা বলছেন, তাহলে সেই জায়গা থেকে মলয় ঘটকের বিজেপির যোগদান নিয়ে এত সম্ভাবনা কেন কথা বলা হচ্ছে? আজকে যখন প্রধানমন্ত্রী দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামেন তখন তাকে ফুল নিয়ে স্বাগত জানাতে পৌঁছে যান মলয় ঘটক। আর সেখানে বিজেপি কর্মী সমর্থকরা একদম ঠিক করছিলেন, খুব স্বাভাবিক, তাদের আবেগের যিনি মানুষ, যাদের হৃদয়ের কাছের যিনি মানুষ সেই নরেন্দ্র মোদী, তিনি আসছেন, ফলে তাকে স্বাগত জানাতে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে পৌঁছবেন, এই নিয়ে তো কোনো প্রশ্নই থাকতে পারে না। কিন্তু সেখানে মলয়বাবু কী করছিলেন? যদিও একটা সূত্র বলছে যে মলয়বাবু সেখানে গিয়েছিলেন রাজ্যের পরামর্শ মতোই। কেননা নরেন্দ্র মোদী এখানে এসে তাদের যে রাজনৈতিক জায়গা রয়েছে সেইখান থেকে প্রচার করলেও আদতে
শুরুতে তিনি এসেছিলেন সরকারি অনুষ্ঠানে, এবং যে ফেডারেল স্ট্রাকচারের কথা আমরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনি, সেই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যদি রাজ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী কোনো কেন্দ্রীয় প্রকল্পের কাজে আসেন, তাকে কিন্তু রাজ্যের তরফ থেকে স্বাগত জানাতে হয়, এবং সবসময় সেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার সম্ভাবনা থাকে না, ফলে কোনো সিনিয়র মিনিস্টার গিয়ে তাকে ওয়েলকাম করবেন, এটাই রীতি। মলয়বাবু অবশ্য চুপচাপ বলছেন যে আমি দলীয় সিদ্ধান্ত মেলি এবং আমার রাজ্যের মন্ত্রিত্বের যে সিদ্ধান্ত সেই মেনেই কিন্তু প্রধানমন্ত্রীকে ওয়েলকাম জানাতে এসেছি। আগামীকাল তিনি যখন এখান থেকে বাংলা থেকে চলে যাবেন, তখনও আমি কিন্তু তাকে বিদায় জানাতে এখানে আসবো, এর মধ্যে কোনো রাজনীতি খুঁজবেন না। কিন্তু আসানসোলের মাটিতে আবার অন্য গন্ধ পাওয়া যাচ্ছে। সেখানে কান পাতলে শোনা যাচ্ছে যে এত কিছুর পরেও ইডির প্রেমপত্র পেয়েও মলয়বাবু চুপচাপ বসে আছেন, অথচ ইডি কোনো অ্যাগ্রেশন দেখাচ্ছে না। তার একটাই ইকুয়েশন হয়ে আছে, হয় মলয়বাবু তলায় তলায় নাকি বিজেপিকে সাহায্য করবেন, যেটা স্বয়ং মুখ্যমন্ত্রী তার দলনেত্রী বলছেন, না হলে এই মলয় ঘটকই 7 তারিখ কিন্তু যোগদান করে যেতে পারেন। এবং তিনি যোগদান করা মানে শুধুমাত্র আসানসোল আসন নয়, ওই অঞ্চলের যে রাজনীতি আছে সেখানে তৃণমূল কংগ্রেসের ধসনামা কার্যত নিশ্চিত হয়ে যাবে। আর সেই জন্যই মলয় ঘটকের যোগদান কিন্তু এত গুরুত্বপূর্ণ, এবং তাকে যোগদান করাতে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আসতে পারে। এই তো গেল মলয় ঘটকের কথা। আর কার কথা শোনা যাচ্ছে, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখান থেকে তার সমস্ত পরিচয় হঠাৎ করে ডিলিট করে দিয়েছেন, তার ফোন বন্ধ করে দিয়েছেন, এবং তার শেষ যে টুইটটি তিনি করেছেন সেইটি বিস্ফোরক। দলের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন। অনেকেই বলছেন যে তিনি দীর্ঘদিন ধরে যেভাবে একের পর এক কথা বলছিলেন, যেভাবে গাজোয়ারি কথা বলছিলেন, তাতে কিন্তু বিরোধীদের গা জ্বলে যাচ্ছিল। কিন্তু এত কিছু করার পরও তার টিকিট ভাগ্যটি এবারও প্রসন্ন হলো না। বারে বারেই রাজ্যে নির্বাচন এসেছে এবং তিনি মনে মনে কোথাও একটা আশা করেছিলেন যে তাকে টিকিট দেওয়া হবে, রাজ্যের মন্ত্রিত্ব দেওয়া হবে, রাজ্যসভা সাংসদ করা হবে। সেই সবের কিছুই যখন হলো না, এবারে অন্তত লোকসভায় টিকিটটা দেওয়া হবে। দলের যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, সেখানে প্রবীণদের ছেঁটে নবীনদের যে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছিল, তার মধ্যে তার টিকিট লোভী ছিল। কিন্তু তিনি এখন বুঝেছেন খেলা চলে গেছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, আর সেই জায়গা থেকে এবারও তিনি টিকিট পাবেন না, কেননা তাকে দলের মধ্যেই কেউ বিশ্বাস করে না। তিনি এখানে বসে চিটিং পিটিং করে বেশ কিছু কথা বলবেন, দলকে ডিফেন্ড করবেন, লোকের গালাগালি খাবেন, ঠিক আছে, কিন্তু দিল্লিতে যাওয়া মানে তার কাছেও অনেক তথ্য আছে। কোথায় কখন গিয়ে বিজেপির সঙ্গে তার সখ্যতা হয়ে যাবে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলবেন এবং এমন কথা বার করে দেবেন যাতে ডেলোর বৈঠকের কেলো ফাঁস হয়ে যায় এবং অনেক বড় মহলের নাম নিয়ে ডাকাডাকি হয়। তাই তাকে দিল্লি পাঠানোর কোনো রকম রিস্ক নেওয়া হবে না। আর এই ছবিটা স্পষ্ট হয়ে যেতেই তিনি কার্যত বিস্ফোরক হয়েছেন। তাই তাকে নিয়েও এবার জল্পনা শুরু হয়েছে। তবে বিজেপি যদি তাকে একবার নেয়, বিজেপির যে দুর্দিনটা শুরু হবে, বাংলার মানুষ বিজেপিকে বুঝিয়েই দেবে। অন্য একটা অংশ আবার বলছে যে না না, এর কোনো যোগদানের সম্ভাবনা নেই। আসলে এ এত বাজে বাজে কথা বলেছে, নিজেই খুব ভালো করে বুঝে গেছে সন্দেশখালী কাণ্ডের পর যে একবার ক্ষমতার বৃত্ত থেকে গেলে বাকিদের কি হবে না হবে সেটা অন্য কথা। তার কপালে অশেষ দুঃখ আছে। লোকজন রাস্তায় নামিয়ে তার সঙ্গে কি কোথায় কোথায় কিভাবে করবে সেই নিয়েই তার মধ্যে এখন থেকে ভয় ঢুকে গেছে, এবং পরিষ্কার বুঝতে পারছে দল যেদিকে এগোচ্ছে, বাংলার রাজনীতির সমীকরণ যেদিকে যাচ্ছে, সেখানে ক্ষমতা থেকে তাদের দলটা যাওয়া সময়ের অপেক্ষা। আর সেই দিনটা হলে সব থেকে দুঃখটা যে তার কপালেই আছে, তিনি বুঝে গেছেন। তাই এখন থেকেই তিনি আন্ডারগ্রাউন্ড হয়ে গেলেন, ভয়ে খ্যাঁক শিয়ালের মতো গুহায় ঢুকে গেলেন। এর সঙ্গে দল বদলের কোনো যোগাযোগ নেই। দেখা যাক কোনটা সত্যি। 7 তারিখই হয়তো ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি আর একটা কথাও শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর পরিবারের কেউ কি যোগদান করছেন। কেননা এই দুই অধিকারী, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী, তাদের সঙ্গে তৃণমূলের দূরত্ব দীর্ঘদিনের। খুব স্বাভাবিক, শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূলকে কোণঠাসা করেছেন, কিভাবে অধিকারী পরিবারের অন্যদের সঙ্গে তৃণমূল সম্পর্ক রাখবে। তাই সেই জায়গা থেকে তাদেরও দলবদলের একটা কথা কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু দেখুন, তারা দলবদল করবেন মানে সত্যিই আজকে বিজেপিতে আছেন না তৃণমূলে আছেন, এটাই মানুষের মনে প্রশ্ন আছে। তাদের নিয়ে যে খুব একটা হইচই পড়বে বা সেটা রাজ্য রাজনীতিতে খুব একটা ইম্প্যাক্ট পড়বে এমন ঘটনা কিন্তু নয়। স্বাভাবিক, সকলেই জানেন আজ না হলে কাল দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারীর সরাসরি বিজেপিতে যোগদান বা বাইরে থেকে বিজেপিকে সমর্থন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুতরাং সেই রকম একটা যোগদান নিয়ে 7 তারিখে বিশাল ইম্প্যাক্ট আছে, এই কথা
বলার মতো মানুষ শুভেন্দু অধিকারী নন, কেননা তিনিও বোঝেন রাজনীতিতে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটাকে গুরুত্বপূর্ণ করার চেষ্টা করা হয়। তার ভাবমূর্তি এই রাজনীতিতে এই বঙ্গে যে জায়গায় পৌঁছেছে, তাকে তার ভাইকে বা পিতাকে যোগদান করিয়ে সেটাকে হাইপ করানোর মতো জায়গার এই মুহূর্তে দরকার নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন মুখকে এক নামে এক ডাকে লোকে শুভেন্দু অধিকারীর কথা বলছে, সেইখান থেকে নিজের ভাইকে বা বাবাকে তাকে এখন এসে এই অবস্থায় মেগা যোগদান বলে হাইলাইট করানোর কোনো দরকার নেই। ফলে সেই সম্ভাবনাটাকে অনেকেই সরিয়ে রেখে দিচ্ছেন। কিন্তু এর পাশাপাশি আরেক সাংসদের কথা শোনা যাচ্ছে, এই নবীন প্রবীণ দ্বন্দ্বে তার নামটাও কিন্তু ভেসে উঠেছিল। শেষ পর্যন্ত তিনি টিকিট পাবেন কি পাবেন না সেটা পরের কথা, কিন্তু তিনি যে নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং সবথেকে বড় কথা একে অপরকে পোশাকের আদান প্রদান করেন গিফট হিসেবে, উপহার হিসেবে, এবং সেটা নিয়ে ভরা সংসদে কথা বলেন, সেটা কারোরই দৃষ্টি এড়ায়নি। এমনকি এই শাসক দল যখন গাড্ডায় পড়ে বিভিন্ন ফান্ড আনতে হয় বা কোনো রকম কোনো জায়গা তাকে কমিউনিকেশনের ব্রিজ বলতে এখনও তিনিই আছেন। তিনি পুরনো বাজপেয়ী মন্ত্রিসভার সদস্যও ছিলেন। ফলে সেই জায়গা থেকে যে সখ্যতাটা তৈরি হয়েছিল, সেই সখ্যতাটা কিন্তু এখনও হারিয়ে যায়নি। আর তাই তার নামটা নিয়েও কিন্তু জল্পনা চলছে। এর পাশাপাশি তাকে রিপ্লেস করে রাজ্যের এক এমএলএর নাম ভেসে উঠছিল, সেই এমএলএকেও কিন্তু টিকিট দেওয়া হতে পারে এমন একটা সম্ভাবনা হচ্ছিল। এমনকি শুধুমাত্র কলকাতা উত্তর নয়, ব্যারাকপুর থেকেও তিনি হতে পারেন, যে কোনো একটা জায়গা থেকে হতে পারেন, এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। কিন্তু আপাতত শোনা যাচ্ছে কোনো জায়গা থেকেই তিনি নাকি টিকিট পাচ্ছেন না। ফলে সেই ব্যক্তিওটু কি হতে পারেন 7 তারিখের যোগদানের জায়গা। তবে তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ এমএলএ হলেও তার বাড়িতে কিছুদিন আগে ইডি হানা হয়ে গেলেও তিনি এমন কোনো যোগদানকারী নন যে জায়গা থেকে মনে হতে পারে যে তিনি যোগদান করলে রাজ্য রাজনীতির মোড় ঘুরে যেতে পারে এবং সত্যি সত্যি শাসক দলে একটা বড়সড় ধাক্কা হতে পারে। ফলে তার নামটাও কিন্তু অনেকে এলিমিনেট করে দিচ্ছেন। আর তাই 7-5 ভেবে সমস্ত নামগুলোর প্লাস মাইনাস ক্যালকুলেশন করে এখনও অবধি যে নামটার সম্ভাবনা সব থেকে উজ্জ্বল হচ্ছে সেটা হচ্ছে মলয় ঘটক। কিন্তু এই মলয় ঘটকের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে, তাকে ইডি এতবার ডাকছে। সেই মলয় ঘটককে রাজনৈতিক স্বার্থে সত্যিই কি বিজেপি নেবে, সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তবে 7 তারিখেই কিন্তু স্পষ্ট হবে। এই নিয়ে কিন্তু গেরুয়া শিবিরের তরফ থেকে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। কোনো নেতা এই নিয়ে একটি টু শব্দ করতেও রাজি নয়, কিন্তু বিভিন্ন ইকুয়েশন করে দেখা যাচ্ছে এই যোগদানের রেসে আপাতত এগিয়ে রয়েছেন মলয় ঘটক। শেষ পর্যন্ত কি তিনি তৃণমূলকে হতাশ করে বিজেপিতে যাবেন? এতবার ইডি ডাক পাঠানোর পর সত্যি সত্যিই আসানসোল এবং আশপাশের রাজনীতিতে তৃণমূলকে একেবারে অকেজো করে দিতে বিজেপি তাকে নেবেন? উত্তরটা হয়তো 7 তারিখে মিলবে। কিন্তু এই ধরনের যোগদান হলে সত্যিই বিজেপি কি বাংলায় লাভবান হবে? সেটা নিয়ে আপনাদের মতটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।